যখন গাড়িতে উঠি আমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, এটা ক্লিয়ার থাকো, তোমার সাথে আমার কিছু পসিবল না। বিয়ের কথাবার্তা হচ্ছিল আপনাদের মধ্যে? আপনি ওকে অফার করেছিলেন বা এরকম কোনো কিছু কি না, বলছিলেন? সে নিজের থেকে বলে যে তোমার সাথে আমার কোনো ফিউচার নাই, বিকজ অফ ইউ হ্যাভ এ ইনসিডেন্ট। এটা সে আপনি যখন গাড়িতে ওঠেন তখন বলে? হ্যাঁ, সে আগবাড়ায় কেন বলতেছিল এই কথাগুলো? আমি জানি না। আপনি কি তার কাছ থেকে চাচ্ছিলেন বিষয়গুলো? না, আমি কিছু না, এগুলো বিষয়ে কোনো কথা হয় নাই। যে অথবা আপনার অ্যাটিটিউড দেখে সে শঙ্কার মধ্যে ছিল? হ্যাঁ, শঙ্কার মধ্যে ছিল যে ভবিষ্যতে প্রবলেম হইতে পারে আমার জন্য, যে কারণে সে বারবার আপনাকে ক্লিয়ার করতেছিল। তো ওই দিন আমি এসি গাড়ি তো প্রচন্ড কান্না করতেছিলাম, ফুপাই কান্না করতেছিলাম। গাড়ির ম্যানেজার আসছে, এসে বলতেছে, আমার ফ্রেন্ড আমার পাশে বসেছিল, যে স্যার কিছু হয়েছে, প্রবলেম? তো আমার মুখ চেপে ধরছে, আমি কান্না করতেছিলাম কন্টিনিউয়াসলি। বলতেছে না, একটু ফ্যামিলি প্রবলেম, ওর মিথ্যা কথা বলা গেছে, ওর আম্মু একটু অসুস্থ। আমি সারা রাস্তা কান্না করছি, 5 ঘন্টা 6 ঘন্টা ছিলাম, কান্না করছি। সকালবেলা আমি বাসায় গেছি, যে আমার নিজের চেহারা আয়না দেখে আমি নিজে ভয় পাইছি, চোখ এইরকম আলুর মতো হয়ে গেছিল। তো তারপর 2 দিন আমাকে সে ব্লক লিস্টে রাখে, ফেসবুকে ব্লক করে দেয়। কেন ব্লক করে দেয়? আপনি কি করতেছিলেন? ওগুলা বলে সে আমার সাথে রাগারাগি করে। ঠিক আছে, বিয়ে করতে পারবেন না, আমি আছি আপনার জন্য। বলতেছে তুমি থাকবা কেন, তুমি তোমার লাইফ গুছাবা। সে না থাকুক আমার লাইফে, বাট আমি কি করব সেটাতে হস্তক্ষেপ করতেছে। তো এগুলা নিয়ে সে রেগে গেছে, রেগে যাওয়ার পরে তো আমাকে ব্লক করছে, ফোন নাম্বার ব্লক। বেসিক্যালি ছেলেটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ফোন নাম্বার, ওর ক্রেজিনেস দেখে ভয় পেয়ে গেছে। ও চলে আসতেছে ভোলাতে, আবার চলে আসতেছে ঢাকাতে, ফ্রেন্ডদের নিয়ে হোটেলে থেকে ওর সাথে মিট করতেছে। সো এক্সট্রিম ক্রেজিনেস, মানে ওর জন্যে ইন্টারমিডিয়েটে পড়া, সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে। হ্যাঁ, তো তারপর সে আমাকে 2 দিন ব্লক করে, 2 দিন পর ব্লক খুলে। তখন আগস্ট 12-13 তারিখের দিকে। কত সাল? 2021। ভালোই চলতেছিল, কথাবার্তা হচ্ছিল, সুন্দর কথাবার্তা হচ্ছিল। একটা রিলেশনশিপ যেভাবে বিল্ড হয় সব ঠিক আছে। আমাদের কথাবার্তা বুঝে কেউ বুঝবে না যে আমরা ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এটা কেউ বুঝবে না। আমরা রিলেশনশিপের মতোই কন্টিনিউ করতেছিলাম, বাট একটা ছিল না। তো আমার স্পষ্ট মনে আছে যে 12ই সেপ্টেম্বর আমাদের স্কুল কলেজ সব খুলে দেয় করোনার পর। সে আমাকে ওই দিন রাতে 1:30টার সময় বলতেছে, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাইতে চাও? তো আমি অবভিয়াসলি চাই। তো বলতো আচ্ছা, আজকে থেকে আমরা রিলেশনশিপে। ওকে, সে সেটা বলে? হ্যাঁ। ওকে, কেন বলে হুট করে এরকম কথা? আমি নিজেও জানি না। তার তখন যখন যেটা মনে হয় সেটাই করে। আমি তো না বলতে পারি না, আমি সাই দেই। আমি জিজ্ঞেস করি না হুট করে আপনার কেন মনে হইলো রিলেশনশিপে আসতে যাচ্ছে। হ্যাঁ, যেটা পাও ওইটা নিয়ে হ্যাপি থাকো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ঝগড়া হইতো ছোট ছোট বিষয় নিয়ে। আমি একদিন আম্মুর সাথে কথা বলতেছিলাম রাত 1:30টার সময়, আমি পড়তেছিলাম তখন, কারণ তার সাথে আমার তো সম্পর্ক ভালোই যাচ্ছে, সবকিছু ঠিক যাচ্ছে, আমি পড়াশোনায় ফোকাস করতেছিলাম, যেহেতু ডিসেম্বরে এক্সাম, এইচএসসি এক্সাম। তো আমি লাইট জ্বালায় পড়তেছিলাম, আম্মু আসছে, যে কি করতেছি দেখতে। তো রাত 1:30টার সময় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো কলটা রিসিভ করি, আম্মু বলতেছে যে কল রিসিভ করিস না, এত রাতে কে কল দিছে। বাট আমার মনে হয়েছে যদি কেউ বিপদে পড়ে বা কোনো ইমার্জেন্সি হয়, তো আমি কলটা পিক করলাম। একটা মেয়ের কণ্ঠ বলতেছে, আপনি রাফিয়া না? হ্যাঁ। আপনি কল দেন কেন? আমি দেখি কলেজে থাকি, আপনি কল দেন, হচ্ছে ও কল কেটে দেয়, তারপর আপনি ওকে ডিস্টার্ব করেন, সমস্যা কি আপনার? আমি শকড। তেমন আপনি কে? রাত 1:30টার সময়? হ্যাঁ। আমি বলতেছে আপনি কে? বলতেছে ওর সাথে 3 মাস যাবত আমার রিলেশন। তো আমি তো যা শকড। বলতে রিলেশন মানে? ও তো আমার সাথে রিলেশনে আছে। বলতেছে হ্যাঁ আমি জানি ও তোমার সাথে রিলেশনে আছে, এটা জানি। তুমি এরপর থেকে নেক্সট টাইম থেকে তুমি ওর কল দিবা না, টেক্সট করবা না, যদি দেখি ফার্দার তোমার খবর আছে। আমি বলছি আমি 100 বার দেবো, কী করবো তুমি করো। সে কেটে দিয়েছে ওই পাশ থেকে ফোন। তারপর আমি কন্টিনিউয়াসলি তাকে কল দিয়ে যাই। মানে আপনার তখন বয়ফ্রেন্ড? হ্যাঁ। সে কলটা পিক করে না, আর মাথা ঘুরতেছে, লিটারেলি মনে হইতেছে যে দুনিয়াটা ঘুরতেছে আমার, এরকম এক্সপেক্ট করি নাই কখনো। তো ফোন ধরার পর আমি বললাম যে এইরকম একটা এই নাম্বার থেকে কল দিছিল লাস্টে, এত আপনি কি চিনেন? বলতেছে হ্যাঁ চিনে। আমি বলতেছি কে হয় আপনার? বলতেছে আমি তোমাকে বলি নাই, ওর সাথে আমার লাস্ট 3 মাস যাবত সম্পর্ক, আমি তোমাকে বলি নাই, আজকে মনে হয় ও বুঝতে পারছি, এই জন্য তোমাকে কল করছে। তো আমি তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না, ইভেন তোমার সাথে কন্ট্যাক্ট কন্টিনিউ করতে পারবো না। হুট করেই সব কিছুই ঠিক যাচ্ছে। তো আমি
রাত 3টার সময় আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিই, আমি কালকে ঢাকা যাব। তো বলে কেন, কি হয়েছে, সব খুলে বললাম। ওরা কখনো বোঝায় না আপনাকে যে থাম একটু রাগ, এটা হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল কর? বুঝাই, কিন্তু ওরা বুঝে যে আপনাকে বলে লাভ নাই এসব। না বলে লাভ নাই, আমি যেটা বলবো সেটাই। আমরা জ্যামে আটকে গেছিলাম, তো রাত 12টার সময় আমরা ঢাকাতে পৌঁছাই। তো আমি একটা আপুর বাসায় ছিলাম। দেন সকালবেলা 10টার সময় আমরা বের হয়েছি, আমি কল দিছি যে আমি ঢাকায় আছি, আপনি কোথায় আছেন হচ্ছে বলেন, আমি আপনার সাথে দেখা করব। তো বলছে তুমি ঢাকায় কেন? আমি বলতেছি আমার কাজ আছে আপনার সাথে, এই জন্য আমি ঢাকায় আসছি। তো বলতেছে যে আমি দেখা করতে পারবো না, আমি খালামণির বাসায়। মিথ্যা কথা বলতেছে। সে বললো যে তুমি এই রেস্টুরেন্টে আসো, আমি আসতেছি। তো তারপর যে শুনে এটা আমার সাথে প্র্যাঙ্ক করা হয়েছে। প্র্যাঙ্ক করছে? হ্যাঁ, যে আমাকে বোঝার জন্য যে আমি কি রিয়াকশন দেই। তারপর মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটাকে সাথে আমার কথা হয়েছে, কিন্তু বলেন যে আপনি মেয়েটাকে নিয়ে আসো এখানে, আমি প্র্যাঙ্ক করছে কিনা আনছে। হ্যাঁ আচ্ছা। কথা হয়েছে, প্র্যাঙ্ক ছিল, তারা প্ল্যান করে করছে এটা। আসলে প্র্যাঙ্ক ছিল? হ্যাঁ আসলেই ছিল। ওকে। আমার তখন প্রচন্ড রাগ উঠছে। ওঠার পরে বলতেছে, শান্ত করলো, অনেক কিছু বুঝাই। তো ঠিক আছে আসছি, যখন থাকি 2-1 দিন আপনার সাথে ঘুরি। তো তারপরে আমি হচ্ছে ব্যাক করি পরের দিন। তো আমার এটা প্ল্যান ছিল যে আমি ঢাকায় শিফট হব। ঢাকায় শিফট হওয়ার একটাই রিজন যে আমি তার কাছাকাছি থাকবো। হ্যাঁ, ঝগড়া হলে ব্লক দিয়ে দেয়, শেষ, আর কোনো যোগাযোগের কোনো ওয়ে নাই। তো তার বার্থডে ছিল, এটা কাহিনী, আমি গেছি ঢাকায় আপনার 5ই অক্টোবর থেকে 9 অক্টোবর অবধি ছিলাম। তার বার্থডে ছিল 16 অক্টোবর। ওকে। আমি খুব অসুস্থ হয়ে পড়ি 12 অক্টোবর। আমাকে স্যালাইন পুশ করা হয়। আমার প্ল্যান ছিল আমি 16 অক্টোবর তাকে সারপ্রাইজ দেবো ঢাকায়, কিন্তু সামহাও আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে আবার ঢাকায় যাই 15 তারিখ রাতের বেলা। ওকে। তো তাকে সারপ্রাইজ দেই, সে খুশি হয়েছে। ওই রাতে আবার আমরা ব্যাক করি। তারপর সে আমার কথা শোনাইতেছে যে আমি যদি আমার একটা ছেলে ফ্রেন্ডকে নিয়ে, মেয়ে ফ্রেন্ডকে নিয়ে যাই তোমার সাথে দেখা করতে, সারা রাত ছিলাম সেই মেয়ের সাথে গাড়ির মধ্যে, তোমার কেমন ফিল হবে? তো আমি আমার ভুলটা বুঝতে পারছি যে যেটা কন্টিনিউ হইতেছে এটা ঠিক হইতেছে না, বা আমি বেশি পাগলামো করতেছি। তার মানে আপনি যদি একটা মানুষকে 20 কেজি ভালোবাসেন, সে মানুষ কিন্তু আপনাকে 2 কেজি ভালোবাসবে, এটা নিয়ম। তো আমি বললাম যে আচ্ছা সরি, আর এটা নেক্সট টাইম আমার রিপিট হবে না। সেটা নিয়ে আমার অনেক কথা শোনাইছে, আমি বারবার সরি বলছি। যত সরি বলি সে আরো তত কথা শোনাই। তো আমি এক পর্যায়ে চুপ হয়ে গেছি, সরি বলা বন্ধ করে দিছি। 15 দিন কন্টিনিউয়াসলি সে আমার সাথে রুড বিহেভ করে গেছে। এই বিষয়টা নিয়ে সে আমার সাথে ব্রেকআপ করে। এটা আপনার অক্টোবরের 25 তারিখে, না 26 তারিখে। আমি 27 তারিখে আবার ঢাকায় আসি। তার বাসা তখন আমি চিনি। তো বাসা নিচে যে আমি কল দিই যে আপনার বাসা নিচে আপনি একটু নামেন। তো নামছে, আমার সাথে আমার আপু ছিল, একটা আপু। তো তাকে বুঝাই যে আপনি সিলি রিজনের জন্য আপনি আমার সাথে ব্রেকআপ করলেন কেন। তো তাকে বুঝাই, অনেকক্ষণ যাবত বুঝানোর পরে ঠিক আছে করার পর তখন আপনার ইন্টারভিউ পড়েন? হ্যাঁ বললাম, তখন হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বরে এক্সাম। তো বুঝানোর পরে আমি হচ্ছে আরেকদিন স্টে করি, তারপরের দিন এক্সাম ছিল। তো আমি আরেকদিন স্টে করছি, এক্সাম শেষ করে তার সাথে আমি একটু টাইম স্পেন্ড করে আমি বাসায় ব্যাক করব। এটা আমি কোনোভাবে আর আব্বুর কান থেকে ইয়ে করতে পারি নাই। আব্বু কান অব্দি চলে গেছে, আম্মু তো এতদিন জানতোই, এখন আব্বু কান অব্দি গেছে। তো আমি বাসায় ফেরার পরে এত মারে নাই আমাকে, মা ছাড়া যা করা লাগছে করছে, রুমের মধ্যে আটকায় রাখছে। হ্যাঁ, এটা আমি তার কান অব্দি পৌঁছাই নাই, স্টিল নাও জানে না। এই রেকর্ডিং যদি তার কান অব্দি যায় তাহলে সে জানবে। রুমের মধ্যে আটকায় রাখছে। ডিসেম্বর আমার পরীক্ষা, আমার যেমনি হোক পরীক্ষা দেওয়া লাগবে, বিকজ আমি পড়াশোনা করার জন্যই আমি আগের সম্পর্ক থেকে মুভ অন করছি, ডিভোর্সটা নিছি যে আমার যাওয়া লাগবে, লাইফে কিছু করা লাগবে, পড়াশোনা ছাড়া কোনো মেয়ের গতি নাই, আমি যেটা মনে করি। তো আমি আব্বুকে বুঝাই যে ভুল হয়েছে, আমি আর কোথাও যাব না, আমি ওর ছেলের সাথেও কথা বলবো না। আমার কাছ থেকে ফোন 2 দিনের জন্য নিয়ে নিছিল, আমি আম্মুর ফোন দিয়ে তার সাথে কথা বলি। তারপর ডিসেম্বরে এক্সাম, আমি আব্বুকে বলছি, আম্মুকে অনেকদিন যাবত বলতেছি যে আমি কোচিং করার জন্য ঢাকায় যাব।
কোচিং করবো ফার্মগেট শাখায়। হুম। তো আম্মু রাজি ছিল, আব্বু কোনোভাবে আমাকে পাঠাবে না, আমি কখনোই বাইরে থাকি না, বাইরে থাকি নাই। আর আব্বু মনে করতো যে আমি বাইরে থাকলে দুষ্টামি করবো, এই জন্য রাজি হচ্ছিল না। তো আমার 5 তারিখে এক্সাম ছিল, 7 তারিখে এক্সাম ছিল। এক্সাম দেওয়ার পর আমি বাসায় বলে আমি কিন্তু যাবোই ঢাকায়, তো আব্বু কোনোভাবে পাঠাবে না। তো আমি বললাম তাহলে আমি এক্সাম দিব না। তো আব্বু বলছে দিস না, সেটা তোর। বাবা তো তখন জানে আপনার ঢাকায় আসা মানে কি? হ্যাঁ, আব্বু জানতো। তো দিস না বলতেছে এক্সাম দিবি না, দিস না, সেটা তোর সমস্যা। তো আম্মু আমাকে অনেক বুঝাইলো যে আচ্ছা আমি ম্যানেজ করবো, আমি তোমার আব্বুকে বুঝাবো, তুমি এক্সামটা দাও। এর মধ্যে ভাইয়া ইনভলভ হয়ে গেল। আব্বু ভাইকে ফোন করে বলছে, আব্বু ভাইয়া তখন ঢাকাতে? ভাইয়া ঢাকাতে। ভাইয়াকে বলছে 9টার সময়। আপনি যে ঢাকায় আসতেন আপনার ভাইয়া জানতো না? না, ভাইয়াকে বলছে রাত 9টার সময়, ভাই 10টার বাসে চলে আসছে। ওই তখনই আমি ভাবছি এবার আমার শেষ, আমার এক্সাম শেষ, আমার লাইফ শেষ। ভাইয়াকে প্রচন্ড পরিমাণ ভয় পাই, প্রচন্ড গম্ভীর টাইপের। বাট একবার আগ হইলে শেষ। সকাল সারা রাত আমি ঘুমাই নাই, তাকে টেক্সট করতেছি যে আমার ভাই আসতেছে, শেষ, আমার ঢাকা যাওয়া শেষ, আমার এক্সাম দেওয়া শেষ, আমার সব শেষ। আয়সা আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখবে। তো বলতেছে যে তুমি তোমার সাথে আমার যা ছবি ছিল, স্মৃতি ছিল, সব ডিলিট করে দাও। তো আমি জাস্ট এটা মনে করতেছিলাম যে এরকম একটা কিছু আসবে। তো ডিলিট করে দাও। তো আমি তার কথার প্যাচে পইরা সব ফোন থেকে ডিলিট করে দিছি যে ভাইয়া দেখলে প্রবলেম হবে। না, সে কি বোঝাচ্ছিল আপনাকে? ভাইয়া দেখলে প্রবলেম হবে, সেজন্য ডিলিট করো? হ্যাঁ। তো আমি ডিলিট করছি। ভাইয়া এসে আমার ফোন চেক করে নাই, ভাইয়া এসে জাস্ট আমার রুমের দরজাটা লাগাই দিছে। আম্মু ধাক্কাইতেছে, একটা লাঠি নিছে, মোটা লাঠি, এত বড়। তো বলতেছে কি হয়েছে বল। আমার অফিস আছে, আমি সবকিছু ছাইরা আসলাম, তো সমস্যা কি? একবার লাইফে এত কিছু ফেস করে আসছোস, তারপরে তো শিক্ষা হয় নাই। তো আমি জাস্ট চুপ, আমি কোনো কথা বলতে, আমার হাত পা কাঁপতেছে লিটারালি। তো আম্মু জানালা দিয়ে ইয়ে করতেছে যে ওকে মেরো না, বড় হয়েছে, মায়ের দিয়ে কোনো লাভ হবে না, বুঝাও। তো ভাইয়া বুঝাইলো, আমাকে মারে নাই। বলতেছে ভাইয়ার কথা হইতেছে যে তুমি ঢাকায় গেলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আর তুমি যদি পরীক্ষা না দাও, আমি বলছি যে আমি এইচএসসি পরীক্ষা দিব না, অ্যাটেন্ড করবো না, 2টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাহলে তো ভুলেই যাবা তোমার ভাই না, ভাই বলতে কেউ ছিল। ঢাকায় আপনি যাওয়ার জন্য এত ক্রেজি কেন? তার জন্য জাস্ট মিট করবেন না? তার আশেপাশে থাকবো আমি, ঢাকায় সেটেল হওয়ার প্ল্যান। বাট পরীক্ষা তো আপনি দিচ্ছেন তখন কলেজে। হ্যাঁ, তো পরীক্ষাটা দিয়ে আপনি ঢাকায় আসবেন? হ্যাঁ। তো তার আগে আপনি ঢাকায় আসেন? তার আগে বলে দিছে যে আমার আগে ঢাকা পাঠাবে না। ও তার আগে বলে দিছে ঢাকা পাঠাবে না? হ্যাঁ, এই জন্য আমার এত ক্রেজিনেস। ওকে। তো ভাইয়া অনেকক্ষণ যাবত বলতেছে তোর ছোট থেকে বেসিক জিনিসটা নাই, তোর পড়াশোনা হবে না, তুই একটা কাজ কর। ভাইয়া আবার সিএসসি সাবজেক্টে পড়তো ভাইয়া অনেক ভালো প্রোগ্রামার, আমি তোকে একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, তুই এই লাইনে চলে আয়, আমি তোকে কাজ দিব, তুই মান্থলি 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারবি ঘরে বসে। হ্যাঁ। তো আমি বললাম এটা কোনো কথা, আমি পড়াশোনা করব না। বলতেছে এই পরীক্ষা দেওয়ার পর আর কোনো কাজ নাই। তো এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে তুই বাসা থেকে পাবলিকের জন্য প্রিপারেশন নে, তুই যে কোনো একটা ভার্সিটিতে যদি ওয়েটিং লিস্টেও থাকিস, আমি তোকে কথা দিচ্ছি আমি পরের বছর তোকে ঢাকায় নিয়ে কোচিং করাবো। তো অলরেডি আমার 1 বছর কিন্তু গেছে এইদিকে, আমি আর চাচ্ছি না আমার 1 বছর গ্যাপ যাক। তো আমি বলতেছি যে ভাইয়া এটা আমার পক্ষে পসিবল না। আমি ভাইয়ার পা ধরে কান্না করছি। ভাই বলতেছে আমি তোমাকে ঢাকায় নিব না। পা ধরে কান্না করছেন যে ছেলেটার কাছাকাছি থাকবে না? হ্যাঁ, আমি ঢাকায় যাব। কি বলতেছিলেন ভাইয়া যে আমি ওকে অনেক পছন্দ করি? না ভাই, ও কথা জানে না ভাইয়া, তখনও জানে না ভাইয়া, এখনো জানে না, স্টিল নাও জানে না। কি বলেন? তো না জানলে ভাইয়া কেন আপনাকে? মনে করতেছে যে আমি ঢাকায় গেলে বেয়াদব হয়ে যাব, দুষ্টামি করব, এগুলোর জন্য ভয় পাই তো ফ্যামিলি থেকে আমাকে নিয়ে। এই জন্য ঢাকায় আসলে হয় না যে অনেক ছেলেরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, ওকে, এগুলা নিয়ে ভয় পাইতো। আপনি কখনো ট্রাই করেছেন? জীবনে না, কখনো না। তো এত ভয় কেন পাবে যেখানে ভাই ঢাকাতে আছে? আপনাকে ইনসিডেন্ট হয়ে গেছে আমার লাইফে। আপনার ভাই ম্যারিড ছিল ওই সময়টা? না ভাইয়া, ভাইয়ের সঙ্গে আপনি থাকতে পারতেন। ভাইয়া তো উত্তরাতে থাকতো, উত্তরা থেকে ফার্মগেট তো অনেক দূর হইতো। বাট আপনি ফার্মগেটেই থাকতে চাচ্ছেন এরকম কথা বলেছেন? হ্যাঁ, কারণ ফার্মগেট আমার কোচিং। এটা তো ম্যানেজ করা যেত সামহাউ। জানি না আমি এত কেন ক্রেজি হলো বিষয়টা নিয়ে, যেহেতু জানে না সে ছেলেটা সম্পর্কে। তারপর ভাইয়া জাস্ট বললো যে আমি তোমাকে ঢাকায় নিব না। আসার সময় বললো আমার একটা বিড়াল ছিল,
আমি অনেক শখ করে কিনছিলাম। আমি টাকা জমাই 25,000 টাকা দিয়ে বিড়ালটা কিনছিলাম। ভাইয়া বলে যে ওই 25,000 টাকা দিয়ে আপনি একটা বিড়াল কিনছেন? হ্যাঁ। কত ঘুরে বেড়ায় আশেপাশে? পার্সিয়ান ক্যাট ছিল। ওকে। তো বলতেছে এই বিড়ালটা তুমি সেল দিবা। আমি ওকে 6 মাস নিজের কোলের মধ্যে নিয়ে ঘুমাইছি। তো না হইলে হচ্ছে তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা নাই। তো কারণ ছিল, রিজন ছিল, বিহাইন্ড দ্য রিজন হইতেছে যে আমি ঢাকায় যাওয়া আসি করছি, এগুলোর জন্য আমার হিউজ পরিমাণ টাকা ধার হয়ে গেছিল। হিউজ অ্যামাউন্টটা বলতেছে না। তো এটার জন্য ভাই রেগে গেছে, এটার জন্যই মূলত রেগে গেছে। ধার করতেন কার কাছ থেকে? আমার ফ্রেন্ড হচ্ছে যে আমার সাথে আসতো, ও দিত? ও দিত। তো ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না? ও আপনাকে পছন্দ করতো? না 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 না, এই টাইপের কিছু না। আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ। প্রচন্ড কষ্ট, 6 মাস একটা প্রাণীকে কোলের মধ্যে নিয়ে। তো 1 তারিখে আমার বার্থডে ছিল। তো আমি রাত 12টার সময় ফোন নিয়ে বসেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আমাকে উইশ করবে। তো 12টা বাজছে জাস্ট, তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ভাবছি সে অন্য নাম্বার থেকে কল দিছে। কল পিক করে আমি দেখি যে অন্য একটা ছেলের কণ্ঠ। 10 সেকেন্ড কথা বলছি আমি বলতেছি তুই রাখ, আমার একটা ফ্রেন্ড, তুই রাখ, আমি তোরে পরে কল দিচ্ছি। এই 10 সেকেন্ডের মধ্যে আমার ফোন ওয়েটিংয়ে পাইছে। ও হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। তো ওর কথা হচ্ছে, ওর প্ল্যান ছিল যে ও 1 তারিখে যাবে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সে আমাকে ফোন দিয়ে র্যান্ডমলি শুভ জন্মদিন, হচ্ছে দিন ভালো কাটাও, এরকম টাইপের উইশ করে রেখে দিল। আমি বুঝলাম না কেন এটা হলো, আমি তো জানিও না ওয়েটিংয়ে পাওয়ার পর এরকম সিচুয়েশন হয়েছে। তো দেখি আমার সবখান থেকে ব্লক করলো। 10 সেকেন্ড কেন ওয়েটিংয়ে পাইছে? আমি আমার গার্লফ্রেন্ডকে আমি ফার্স্টে উইশ করব, অন্য আমি ওয়েটিংয়ে পাবো কেন? এইটা তার কনসেপ্টটা ছিল এরকম। আমি তো ওই দিন বের হবই না, সে আমাকে ব্লক করছে। ড্রেসটা তার গিফট করা, আমি ইচ্ছা করে পরে আসছি। ও তো ঢাকায় যাওয়ার পর হচ্ছে তার সাথে যোগাযোগ করি ফ্রেন্ডের মাধ্যমে। সংসদ ভবন হয় হচ্ছে আপনার ফার্ম গেটের এলাকায়। তো আমি বলি ওখানে দেখা করেন। সে আমার ওখানে আসলো। আসার পরে বলে যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট কন্টিনিউ রাখতে পারবো না। সে স্কোপ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট অফ করার ট্রাই করতো। তো ওখানে আমি কান্না করে দিছি, মারাত্মক লেভেলের কান্না। তো আমার কান্না দেখে তার একটু খারাপ লাগছে, বুঝাইলো ঠিক আছে কন্ট্যাক্ট অফ করা লাগবে না, যেমন আছে অমন থাকি। আচ্ছা ঠিক আছে। আমি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পুরোটা ঠিক ছিল। আমি ধুমসে পড়ছি জানুয়ারি ফেব্রুয়ারিতে, 3টা 4টা অব্দি পড়তাম ভোর, যে আমার চান্স পাওয়া লাগবে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, কারণ আম্মুকে আমি এটা কথা দিয়ে আসছি, আম্মুকে সারা জীবন অনেক পেইন দিছি। তো আমি হুট করে অসুস্থ হয়ে যাই মার্চে। আবার আমার ওই প্রবলেমটা দেখা দেয়, আমি আবার হ্যাঁ সেন্সলেস হয়ে যেতাম। তো এটার প্রেশারটা যাইতেছিল একটু তার উপর, যে আমি একটুতে রেগে যে তার উপর হচ্ছে একটু চিল্লাইতাম যে এখনই দেখা করেন। তারও কিন্তু অ্যাডমিশন, সে বলতো আমি তোমার সাথে দেখা করতে পারবো। তখন তো আপনি ঢাকাতেই? হ্যাঁ, তাও বলতো আমি দেখা করতে পারবো না। কোথায় থাকেন আপনি তখন? আমি ফার্ম গেট থাকি। ফার্ম গেট থাকেন কেউ থাকে কারো বাসায়? না, হোস্টেলে। হোস্টেলে থাকেন। সপ্তাহে 3 দিন কোচিং থাকতো, 3 দিন দেখা করতো, এমনিতেই আলাদাভাবে দেখা করতো না। আমিও বুঝতাম তার পড়াশোনা আছে। তো আমি এরকম অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি না। তো আমার এগুলো পাগলামো দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তো আমাকে বাসায় পাঠাই দিল যে তুমি বাসায় যাও, কয়েকদিন থেকে আসো, ভাল লাগবে। তো গেলাম বাসায়, থাকলাম, আমাদের ঝগড়া হইতো। সে স্কোপ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট অফ করার কথা বলতো, আর আমি পাগল হয়ে যাইতাম। হাজব্যান্ডের সাথে যখন আমি ছিলাম, বিয়ের পরে যে সম্পর্কটা হয় একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা আমি তার কাছ থেকে হাইড করছিলাম। আচ্ছা, এবং সে সেটা বিশ্বাস করেছিল? হ্যাঁ। তো সিচুয়েশনালি তাকে জানানোর প্রয়োজন হলো কেন? সে আমি জানাইছি ইচ্ছা করে যে কতদিন আর হাইট রাখবো। ওকে। তো হচ্ছে সে কান্না করতেছিল, এটা নিতে পারে নাই। তো বলতেছে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। ওকে, মানে সে বিয়ে মানতে পারে কিন্তু ওই ধরনের সম্পর্ক মানতে পারতেছে না। তো সে খুব বাজেভাবে ভেঙে গেছিল ভাইয়া, খুব বাজেভাবে। আমি তার চোখের দিকে তাকাইতে পারতেছিলাম, চোখের এই কোনা পানি আসতো, শুধু পানি পড়তো না, চোখের পানি আটকায় যাইতো।
তো আমি তাকে দেখে আমি ভাই এই ছেলে আমাকে ভালোই বাসে না, আবার আমার জন্য এত পেইন খাইতেছে, আমি মানতে পারতেছিলাম না যে সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি। কোনোভাবে ম্যানেজ করলাম। আমার একটা ভাইয়া ছিল, আমার কাজিনের বয়ফ্রেন্ড। ভাইয়াটা আমাদের থেকে 3-4 বছরের সিনিয়র। ওই ভাইটা আমাকে জাস্ট বলছে যে এই মানুষটাকে ফিরাই আনছো, বাট আরেকবার যদি কোনো কারণে ভাঙো এই মানুষটা আর ফিরবে না তোমার কাছে। মানে যে এই মানুষটা যার ফিরবে না সেটা হ্যাঁ। বয়ফ্রেন্ড সম্পর্কে সে জানলো কিভাবে এটা তার সম্পর্কে? সবাই জানতো, আমার কাজিন জানতো, তো আমার কাজিন তাকে বলছে। মানে এটা তার জায়গা থেকে একটা পরামর্শ দিছে সে? হ্যাঁ, পরামর্শ দিছে মানে যে আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে হ্যাঁ। যেহেতু একটা ধাক্কা পাইছে, আরেকটা ধাক্কা যদি পায় কখনো সে আর কখনো ফিরবে না। ওকে। তো তারপরে সবকিছু ভালোই যাইতেছিল। এইচএসসি এক্সামে রেজাল্ট হয়, প্লাস আসবে না, বাট এটা ভেবে নিছিলাম যে একটু পয়েন্ট ভালো আসবে। তো আনফরচুনেটলি আমার পয়েন্ট একটু খারাপ আসে। তো আমি ভাবছি সে আমার সাথে দেখা করতে আসবে। আমাকে একটা জিনিস একটু বলেন তো, আপনার লাইফে যদি দুটো সম্পর্ক না থাকতো, আপনার এসএসসি এবং ইন্টার রেজাল্ট কি এরকম হতো? এবার কন্টিনিউ করেন। তো আমার এগুলো খেয়াল করবেন সবাই আপনারা। হ্যাঁ, তো আমার 4.42 আসে, তার প্লাস আসে। সে আমাকে বলে নাই তার প্লাস আসে যে আমি কষ্ট পাবো যে আমার আসে নাই। তো আমাকে বললো আমি একটু বের হচ্ছি, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আমি ভাবছি আমার সাথে দেখা করতে আসবে, আমি তো এক্সাইটমেন্ট যে আসবে দেখা করতে। পরে দেখি সে তার একটা মেয়ে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। পরের দিকে সে প্রচন্ড লেভেলের ইগনোর করতো। আচ্ছা। মানে এক্সেস লেভেলের কথা বলতো, দিনে 2 মিনিট বা 3 মিনিট, 5 মিনিটও কমপ্লিট না। মানে দেখা করতেই চাইতো না। বিহারের মতো নিজেই ফোন দিতাম, ব্লক করতো, আনব্লক করতাম। লাস্ট রোজার ঈদে এটা বাসায় গেছি, সে আমার সাথে থাকবে না। তো সে আমার সাথে মজা করে বলতো যে আমি 4টা বিয়ে করব। তো তাকে এরকম করে বলছি যে আপনি 4টা বিয়ে করবেন না, 4টা বিয়ে করলে তো একটা চাকর লাগবে, ওই চাকর হিসেবে আমার রাইখা দিয়েন। তো এভাবে বলছে, আমি গায়ে নাই। আমার কাজিন, আমার ফ্রেন্ডরা বলতো যে ও থাকতে চাইতেছে না তোর সাথে, তুই কেন জোর করতেছস? তো আমি বিশ্বাস করি যে মানুষ যেটা চেষ্টা করে ওইটাই পায়। তো এইটা কনসেপ্টটা ছিল যে আমি আমার এফোর্টটা যে এখান থেকে 200%, তার ওই পাশ থেকে তার এফোর্টটা 2%ও ছিল না। বিকজ অফ আই হ্যাভ এ ইনসিডেন্টস, দ্যাটস ওয়াই। সে আমাকে বলতো যে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে তোমার পাস্টের কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি আমার ফ্যামিলিকে কিভাবে বলবো, আমি তো লজ্জায় মইরাই যাব। তো সে আমাকে অ্যানাদার লেভেল ভাবতো যে আমি সমাজের মধ্যে পড়তাম না, আমার এই ইনসিডেন্টস হওয়ার কারণে আমি সমাজের বাইরে পড়ি। সে দেখা করবে না, কারণ আমি তাকে ব্ল্যাকমেল করতাম যে হচ্ছে আমি স্লিপিং পিল নিব, আমি নিজের ক্ষতি করব। দেখা করবে না, একদম আমার দেয়ালে পিঠ থেকে গেছিল। আমি হচ্ছে ডিসাইড করি যে আমি গলায় বা স্লিপিং নেব, এটা কোনোভাবে সে জেনে যায়। আমি ফেসবুক লাইভে আসছিলাম। Are you crazy? Yes. You are. ফেসবুক লাইভে আসছিলেন আপনি? আমি নিতে পারতেছিলাম না পেইনটা লাস্ট 1 বছর ধরে। ওকে আপনাকে ব্লক করে দিয়েছিল সমস্ত জায়গা থেকে? হ্যাঁ, সব জায়গা থেকে। মানে আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারছেন না? কমিউনিকেট করতে পারতেছিলাম না। তো মনে হচ্ছে লাইভে আসলেও দেখবে? লাইভে আসলে দেখবে বা কোনোভাবে কিভাবে আমার দেখবে? সাথে, আপনাকে তো ফেসবুকে ব্লক করেছে। তার ফ্রেন্ড সার্কেল আছে না আমার সাথে অ্যাড। তবে ফ্রেন্ড সার্কেলকে ইনবক্স করতেন, ট্রাই করতেন, কিন্তু লাইভে আসার সিদ্ধান্ত কেন নিলেন? আমি ইনবক্স করে দেখছি ভাইয়া, সবাই বলে যে ও তোমারে চায় না, তুমি কেন তার পিছনে পাগল। সো লাইভে এসে কি চাচ্ছিলেন, যে স্ক্যান্ডাল হোক একটা? না, আমি এটা চাচ্ছিলাম না। আমি জাস্ট আমি যে পেইনটার মধ্যে আছি, আমার মধ্যে আছি, আমি আমার ডু তখন ইউ হ্যাভ দ্যাট লাইভ স্টিল? নো। কি করছেন আপনি লাইভে এসে? আমি বলছি যে আমি এই পেইনের মধ্যে আছি, একটা ছেলে ওকে সম্বোধন করেই বলছেন? নাম উল্লেখ করে নাই। কি করছেন আপনি বলেন তো, জাস্ট লাইভে গিয়ে আপনার কি মনে আছে? ওকে, আমি বলছি যে আমি একটা ছেলের সাথে লাস্ট 1 বছর ধরে রিলেশনশিপে আছি, সে আমাকে ধরতেছে ছাড়তেছে, ধরতেছে ছাড়তেছে, এরকম অবস্থা। আমি পেইন নিতে পারতেছি না কোনোভাবেই। আমি পাগলের মধ্যে তাকে ভালোবাসি, সে বুঝে না। তো আমি এই স্টেপ নিতে বাধ্য হচ্ছি, তার কোনো দোষ নাই। আমি তাকে কেন, আমি কাউকেই ব্লেম দিতেছি না। এইরকম ছোট একটা লাইফ করে আমি অফ চাই। সে আমার দরজায় এসে ধাক্কায়, বাসা দৌড়াতে আসছে 10 নম্বর থেকে। মিরপুর 10 থেকে? হ্যাঁ। আপনি তখন মেসে থাকেন? না, বাসায়। কার আমি বাসায়? তার জন্যই। কার বাসায় থাকেন? আমার বাসায়, আমি বাসা নিছি। আলাদা করে বাসা নিয়েছিলেন? তো আমি তার জন্যই অ্যাকচুয়ালি আশেপাশে বাসা নেই মিরপুরে। এই গল্পটা শুনে আমি জানি এতক্ষণে আপনারা ওকে জাজ করা শুরু করেছেন, যদিও আমি কথাটা বলছি
তারপরেও যেটা কমে যাবে বিষয়টা এরকম না। আমি জানি যে আমি প্রথমে যে ওকে যে প্রশ্নটা দিয়ে করেছি আমি সেটা জানি এটা হবে। অনেকে ওকে ট্রল করবেন, অনেকে ওকে বাজে মন্তব্য করবেন, অনেকেই গালিগালাজ করবেন, অনেকেই অনেক ধরনের মন্তব্য এখানে করবেন, সেটা আমি জানি। তারপর আমি বলাটা নৈতিক দায়িত্ব, এই জন্যই বলছি ওকে জাজ করেন না। ও যেটা ফেস করেছে লাইফে সেটা থেকে একটা মোরাল লেসন আজকে অনেক মানুষকে বলবে, যেটা হয়তো ওর মতো যারা আছে, ওর বয়স রাইট নাও 20, অনেক মেয়ে হয়তো ওর গল্পটা শুনে ওর মতো ভুল থেকে বেঁচে যাবে আজকে। সো ওকে জাজ করেন না। ওকে জাজ করার আগে সবাই নিজের দিকে একটু আঙুলটা তুলেন। আপনারা আপনাদের, বা ইনক্লুডিং মি, আমরা আমাদের জীবনে কতটা ভুল করি। সো গল্পটা প্রচারের উদ্দেশ্য এটাই যে ও যে ইনসিডেন্টের কথা এখানে বলছে, সেই ইনসিডেন্টটা ইদানিং আমাদের সমাজে অনেক বেশি অহরহ হচ্ছে। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না, কিন্তু আমরা চাই না যে কারো জীবনেই এই ঘটনাগুলো ঘটুক। সে কারণেই মূলত আমরা এই গল্পটা প্রচার করছি বা শিখবো, কিন্তু কোনোভাবে ওকে আমরা জাজ করব না। তো আপনি আলাদা একটা বাসা নিয়েছেন, এই বাসায় আপনি একা থাকতেন, সাবলেটে থাকতেন, ও আসতোই বাসায়? না। আচ্ছা, তো জানতো আপনি বাসায় আছেন? হ্যাঁ, বাসা নিচে আসতো মাঝে মধ্যে, আমার পিক করে ঘুরতে যাইতাম। ওকে ফাইন। সো এসে দরজায় নক করে ডিরেক্টলি নিচে দারোয়ানকে নক করছে, যে 5 তলায় থাকে, জানতো আমি 5 তলায় থাকি, নিয়ে উপরে উঠছে। তো দরজা লক করার অনেক ধাক্কাধাক্কি করতেছিল, আমি স্টিল তখন ঠিক ছিলাম, তো আমি বাধ্য হয়ে দরজা খুলতে বাধ্য হয়েছি। সে আমাকে ঢুকে ঠাস করে, যত জোরে শক্তি ছিল আমার মারে। তারপর আমি সেদিন তার চোখে মুখে ভয় দেখতে পাইছি। খুব স্বাভাবিক এটা। এবং আপনি কি এর আগ পর্যন্ত জানতেন যে ভয় দিয়ে কখনো ভালোবাসা হয় না? না, আমি এটা অনেক কিছু শেখার আছে আজকের এই গল্পে। প্লিজ লিসেন দিস স্টোরি ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, আমার এটা উদ্দেশ্য ছিল যেভাবে হোক তাকে আমি পাইতে হবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। তো সে হচ্ছে হাঁপাইতেছে লিটারালি। আসার পরে আপনি সাবলেটে থাকতেন, আর লোকজনগুলো কোথায় ছিল যখন থাপাটাপি হচ্ছে? আমি যে আপুর কাছে সাবলেটে থাকি, ওই আপু জব করে, তো বাসায় ছিল না। সকালে যাইতো, রাত 10টার পর আসতো, বা অনেক সময় আসতো, যায় বাসায় আসতো না। আমার মাথা ঘুরতেছিল, যত জোরে শক্তি ছিল দিছে, এটা বাড়ির মালিক অব্দি চলে গেল। ওখানে চিল্লাচিল্লি হচ্ছিল। হ্যাঁ, তার যখন দরজা ধাক্কা ছিল, উপরে ফ্ল্যাটে, নিচে ফ্ল্যাটে লোকজন জমা হয়েছিল, মানে সামথিং ইজ হ্যাপেনিং দেয়ার। হ্যাঁ, তো ওখানে একটা হ্যাসেল হওয়ার কারণে পরে সিদ্ধান্ত নেয় যে আমাকে বাসায় রাখবে না, কারণ বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় ব্লেমটা মালিকের কাছে, বা হ্যাঁ ডেফিনেটলি। তো আমি কোনোভাবে ম্যানেজ করি। এগুলো কি বুঝতেছিলেন আপনি লাইফটা করার আগে, নাকি বুঝতেছিলেন না, নাকি মাথায় আসতেছিল না? আউট অফ কন্ট্রোল ছিলাম। আমি বললাম না, ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, আমি রাগ উঠলে কখন কি করি না করি, আমার এটা আমি সেন্সে থাকি না। তো তারপরে যাই হোক, তাকে আমি বাসায় পাঠাই দিলাম, যে সে এখানে থাকলে সে প্রবলেম ফেস করবে। তাকে যেমনি হোক রাত 8টার সময় বাসায় পাঠাই দিলাম। তো তারপর হচ্ছে আমি বাসায় ম্যানেজ করলাম, মালিকের সাথে বাড়িওয়ালা হলে তো সে ডেফিনেটলি তাকে পুলিশকে ইনফর্ম করার কথা, যদি সচেতন বাড়িওয়ালা হয়। করার কথা ছিল, মানে আমি যদি হতাম, আমি ডেফিনেটলি 999 কল দিয়ে বলতাম যে সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার, যেটা আমার বিয়ন্ড কন্ট্রোল। উনি কি করলেন? আর ডেফিনেটলি আপনাকে তখন বেরও করে দিতে পারবে না, কারণ আপনি তখন কার কাছে যাবেন? আইদার আপনার প্যারেন্টসকে কল করতে হবে অথবা পুলিশকে কল করতে হবে। বাসায় কল করছে যে আপনার মেয়েকে হচ্ছে নিয়ে যান। আচ্ছা, নিয়ে যাওয়ার দরকার না, আজকেও বাসায় যাক, ফার্নিচারগুলো এখানে থাক, পরে এসে আপনি ফার্নিচারগুলো নিয়ে যান। আমি বাড়িওয়ালার আন্টি ছিল, অনেক ভালো ছিল, লিটারালি আমাকে দেখে কান্না করে দিচ্ছে যে তুমি তো আমার মেয়ের বয়সে, তুমি এত বড় ভুল কেন করবা, স্টেপ কেন নেবা? তো আন্টিকে আমি বুঝাইলাম, সরি বললাম, ওইদিকে ম্যানেজ হয়ে গেল। তো আমি আমার যে সাবলেটে থাকে ওই আপু, তখন লাইভটা কি অবস্থা চলতেছে? না, ওটা সাথে সাথে সে এসে আমার ফোন নিয়ে ডিলিট করে দিছে। তার মাথায় এটা ছিল লাইভটা থাকা যাবে না ফোনে।